Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar, and I have cleared my NEET 2022 with all India rank 594 underscore 685. তো আজকে আমরা যে চ্যাপ্টারটা অলরেডি পড়ছিলাম সেটা হচ্ছে অ্যানিমাল কিংডম বা প্রাণী জগৎ। এই চ্যাপ্টারে আমরা এখনো অব্দি শ্রেণীবিন্যাসের ভিত্তি, তার মধ্যে কোষের সংগঠনের স্তর, প্রতিসামতা, দ্বিস্তরীয় ত্রিস্তরীয় গঠন, দেহ গহ্বর, খন্ডি ভবন, নোটোকট এবং তার সঙ্গে সঙ্গে কিছু পর্ব যেমন পরিফেরা, নিডেরিয়া, ক্লিনোফোরা, তাইতো। তারপর চ্যাপ্টার কৃমি বা প্লাটিহেলমিনথেস, অ্যাসেলমিনথেস বা গোল কৃমি, অ্যালিলিয়া, অঙ্গুরিমাল, আর্থ্রোপোডা সব থেকে বড় পর্ব, লার্জেস্ট পর্ব সেটা ছিল আর্থ্রোপড অথবা সন্ধিপথ, মোলাস্কা বা কম্বোজের, এবং এখানে আমরা কন্টকটকি। তারপরে আমরা দেখেছিলাম কর্ডাটার মতো দেখতে অনেকটা হেমি কর্ডাটা, এবং অ্যাট দ্য এন্ড কর্ডাটা। কর্ডাটার মধ্যে তার কিছু উপপর্ব, অধিশ্রেণী, শ্রেণী, এবং শ্রেণীগুলোর মধ্যে প্রথমে ছিল চোয়ালবিহীন প্রাণীদের মধ্যে সাইক্লোস্টোমাটা, এবং চোয়াল যুক্তদের মধ্যে কন্ডেকথিস, অস্টেকথিস, অ্যাম্ফিবিয়া বা উভচর, রেপটিলিয়া বা সরীসৃপ, এলভিস বা পক্ষী অবধি আমরা পড়েছিলাম। তো আজ যে আমরা দেখছি সেটা হচ্ছে ম্যামেলিয়া। এবার ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে, ম্যামেলিয়া কথার অর্থ হচ্ছে স্তন্যপায়ী, অর্থাৎ এই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কিছু ফিচার একটা ইউনিক থাকবে। সেই ইউনিক ফিচারটা কি, যে এদের মধ্যে স্তন গ্রন্থির উপস্থিতি, অর্থাৎ এদের মধ্যে স্তন গ্রন্থি থাকবে। এবং সেই স্তন গ্রন্থির কাজ কি, যে আহ শিশু প্রাণীটা জন্মগ্রহণ করছে সেই শিশু প্রাণীটাকে পুষ্টি প্রদান করা। ঠিক আছে, এখন অব্দি যতগুলো আমরা দেখেছিলাম, যতগুলো পর্ব, যতগুলো শ্রেণী দেখেছি, কোনোটাতে এই ইউনিক ফিচারটা ছিল না, যে নতুন শিশু যে জন্ম হলো তাকে স্তন পানের মাধ্যমে বৃদ্ধিতে সাহায্য করা, পুষ্টি প্রদান করা। তো এটা প্রথম আসে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে, এবং এখান থেকেই নামটা এসছে স্তন্যপায়ী, স্তন গ্রন্থির উপস্থিতির জন্য। এবার এরা বিভিন্ন রকম পরিবেশে থাকতে পারে, যেমন বরফ অঞ্চলে আমরা জানি পোলার বিয়াররা থাকে, দেন মাউন্টেনের মধ্যে, বনের মধ্যে, এবং গভীর গুহাতেও, তাই তো, ব্যাট বা বাদুড়রাও থাকে আমরা জানি। তো এদের সবাই এরকম নয় যে সবাই চলে বা সবাই ওড়ে, অনেক রকম ফিচার রয়েছে। কিছু রয়েছে যারা নিজেদের যারা উড়তে পারে, কিছু রয়েছে যারা জলের মধ্যে থাকে, কিছু রয়েছে যারা স্তনের মধ্যে থাকে, এবং তাদেরও বিভিন্ন বিভিন্ন, কেউ হাঁটার জন্য, অর্থাৎ এদের যে লিম্ব, অর্থাৎ যে আমরা জানি যেহেতু এরা এরা কিন্তু পেয়ার্ড লিম্বস, অর্থাৎ এদের উপাঙ্গ রয়েছে, তাই তো। এদের উপাঙ্গ রয়েছে এবং সেগুলো যুগ্ম উপাঙ্গ, এবং যুগ্ম উপাঙ্গ দু জোড়া থাকে, আমরা অবশ্যই জানি দু জোড়া। একটা ছিল অগ্রপথ আর পশ্চাৎপদ, তাই তো। এবার ইন কেস অফ পক্ষীতে কি ছিল, অগ্রপথটা কনভার্ট হয়ে গেছিল ডানাতে, পশ্চাৎপদটা পায়ের মতো ছিল, যেটা আমাদের কোনো ডালকে ধরে রাখতে, আহ, চলতে সাহায্য করছিল। এবার এই ক্ষেত্রে, এই স্তন্যপায়ীদের ক্ষেত্রে এই উপাঙ্গগুলো বা লিম্বস গুলো এরা বিভিন্ন রকম হতে পারে। কারোর জন্য এটা ওয়াকিং এ হেল্প করছে, কারো রানিং এ, কারো ক্ষেত্রে হয়তো গাছে ক্লাইম্বিং এ হেল্প করছে, বা কারো ক্ষেত্রে সুইমিং, রাইট। ইন কেস অফ যেমন যে দেখি গ্রেট হুয়েল, যে তাই তো, তিমি মাছের ক্ষেত্রে, বা ফ্লাইং যেমন বাদুড়ের ক্ষেত্রে। তো উপাঙ্গগুলো অ্যাকর্ডিং হ্যাবিটেট, কোন বসবাসের, তারা কোথায় বাসস্থান করছে, তার অ্যাকর্ডিংলি সেই উপাঙ্গের কাঠামো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, নেক্সট ইজ স্কিন নিয়ে যদি বলি, তাহলে দ্য স্কিন অফ ম্যামালস ইজ ইউনিক ইন প্রসেসিং হেয়ার। এদের সবার শরীরের মধ্যেই লোম পাওয়া যায়, ঠিক আছে। এবার শরীর লোমে ঢাকা থাকে, এবং আরেকটা স্পেসিফিক ফিচার এখানে চলে আসে, সেটা হচ্ছে এক্সটার্নাল বহির কর্ণ বা পিনা। এই যে আমাদের কানের বাইরে যে কান টাইপের আলাদাভাবে কান পাচ্ছি, ঠিক আছে। তো একটা বহি কর্ণ এবং তার সঙ্গে কর্ণ ছিদ্র এদের ক্ষেত্রে প্রেজেন্ট, ঠিক আছে। অন্যদের ক্ষেত্রে এটা টিম্প্যানাম রিপ্রেজেন্ট করছিল,
তাই তো, কর্ণছিদ্রকে। এদের এরকম নেই। তারপরে এদের এদের চোয়ালের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ টিথ পাওয়া যায়, যেটাকে আমরা বলি হেটেরোডেন্ট। তার মানে ইনসাইসার, মোলার, প্রিমোলার, তাই তো, এই যে বিভিন্ন ভ্যারাইটি অফ টিথ, বিভিন্ন প্রকারের দাঁতগুলো পাওয়া যায়। ঠিক আছে। হৃৎপিণ্ড চতুষ্প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা জানি, চারটি প্রকোষ্ঠ, যেখানে দুটো অলিন্দ এবং দুটো নীলা প্রেজেন্ট। সেক্স সেভার অ্যাজ ইউজুয়াল, এদের ক্ষেত্রেও জনন এরা ভিন্নভেদী হয়, অর্থাৎ পুরুষ এবং স্ত্রীলিঙ্গ আলাদা। ফার্টিলাইজেশন বা নিষেক এর পক্ষে অন্তর্নিষেক হয়ে থাকে। এবং এরা ভিভিপ্যারাস। ভিভিপ্যারাস মানে এরা সাধারণত নতুন এরা শিশু প্রাণীকে জন্ম দেয়, তাই তো, এরা ডিম দেয় না, এরা ডিরেক্ট শিশু প্রাণীটাকে জন্ম দেয়। এবং সেই শিশু প্রাণীটা কি করে, আহ স্তন গ্রন্থির মাধ্যমে সেখান থেকে পুষ্টি গ্রহণ করে বৃদ্ধি লাভ করে। কিছু কিছু এক্সেপশন রয়েছে, যেমন কিছু স্তন্যপায়ী রয়েছে যারা ওভিপেরাস, এক্সাম্পল আসবে প্লাটিপাস, তাই তো। এখানে দেওয়া রয়েছে যে প্লাটিপাস বা অর্নিথোরিঙ্কাস যেটা রয়েছে, সেই অর্নিথোরিঙ্কাস বা প্লাটিপ্লাস এ হচ্ছে ওভিপেরাস, তাই তো। এ ডিম দেয়, তবে এক্ষেত্রেও কিন্তু স্তন গ্রন্থি প্রেজেন্ট, তার জন্য এরা স্তন্যপায়ীর মধ্যে অন্তর্ভুক্ত। এবং ভিভিপেরাস তো বেশিরভাগই ভিভিপেরাস, এক্সাম্পল হচ্ছে ম্যাক্রোপাস বা ক্যাঙ্গারু, টেরোপাস বা ফ্লাইং ফক্স যেটাকে আমরা বলি উড়ন্ত শেয়াল, তাই তো, ক্যামেল, উট, ম্যাকাকা বা মাংকি, বাদর, র্যাড ইঁদুর, ডগের ক্যানিস, ক্যাট বা বেড়ালের ফেলিস, এলিফ্যান্ট থেকে এলিফাস। হর্সের তো খুবই টার্মটা ইম্পর্টেন্ট, কারণ আমরা ইভলিউশন চ্যাপ্টার পড়বো এটা অনেক ভালোভাবে। সেটা হচ্ছে ইকুয়াস। ডেলফিনাস, ইন কেস অফ ডলফিন, ডলফিনও কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আসে, এবং তার সঙ্গে ব্লুয়েল, তিমি মাছ, সব থেকে বড় যেটা মাছ সেটা কিন্তু স্তন্যপায়ী। ঠিক আছে। তো এটাও ইম্পর্টেন্ট। তার সঙ্গে টাইগারের প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও ইন কেস অফ লায়ন, তাই তো। এদের নামগুলো খুবই সহজ, জাস্ট কমন নেমের আশেপাশে এই নামগুলো করে। ঠিক আছে। দু তিনটে আলাদা রয়েছে, যেমন ব্যালানোপ্টেরা, তাই তো, টেরোপাস, ম্যাক্রোপাস, এগুলো একটু দেখে নিই। এবার এখানে প্রাণী জগতের সবগুলো প্রধান বৈশিষ্ট্যগুলোকে প্রত্যেকটা পর্বের একটা স্পেসিফিক ভাবে এবং তার সঙ্গে যে ইউনিক ফিচার বা আইডেন্টিফাইং ফিচার গুলো রয়েছে, ডিস্টিংটিভ ফিচার, যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলোকেও আলাদাভাবে করে দেওয়া হয়েছে। তো যেমন প্রথম যে জিনিসগুলো কমন, সেটা হচ্ছে লেভেল অফ সিমেট্রি, লেভেল অফ অর্গানাইজেশন বা সংগঠনের স্তর, প্রতিসাম্যতা, দেহ গঠন। এগুলো আমরা অলরেডি জানি যে পরিফেরাতে এটা কোষীয় স্তর, নিডারিয়া টিনোফোরাতে এটা টিস্যু লেভেলের কলা স্তর চলে আসে। তারপর প্লাটিহেলমিনথেসিস অর্গান, অর্গান সিস্টেম এখান থেকে শুরু হয়ে যায়, আর পরে থেকে পুরোটাই অর্গান সিস্টেম। সিমেট্রিতে আমি বলেছিলাম যে পরিফেরাতে ভেরিয়াস, অর্থাৎ এরা আহ রেডিয়াল সিমেট্রিও দেখাতে পারে, বাইলেটারাল সিমেট্রিও দেখাতে পারে, আবার অনেকে অ্যাসিমেট্রিক্যাল হতে পারে। ঠিক আছে। মোস্টলি অ্যাসিমেট্রিক্যালি হয়, তো অপশন আসলে অ্যাসিমেট্রিক্যাল ঠিক করবো। আর সিলিন্ডার নিডারিয়া টিনোফোরা দুজন রেডিয়াল, বাকি সবাই বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয়। সিলম প্রথম এসেছিল, যেখানে ট্রিপ্লোব্লাস্টিসিটি এসছে, সেটা হচ্ছে অ্যাসেলমেন্থিস থেকে, প্লাটিহেলমিনথেসিস থেকে ট্রিপ্লোব্লাস্টি শুরু হয়েছে। আর তার প্রথমটা হচ্ছে অ্যাসিলোম, এটা। তারপরে সিউডোসিলম বা ছদ্মসিলম, এবং বাকি সবার মধ্যে সিলম প্রেজেন্ট। সেগমেন্টেশন শুধুমাত্র অ্যানিলিডার মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে কর্ডাটার মধ্যে দেখা যায়, আর এদের দুজনের কাছেই ক্লোজ সার্কুলেশন পাওয়া যায়, ক্লোজ সার্কুলেশন। ঠিক আছে। দেন ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের কথা যদি বলি, পরিপাক তন্ত্র আহ এটা তো কোষীয়, তাই কোনো তন্ত্র তো পারবো না। তন্ত্র, এবার এখান থেকে যেহেতু অর্গান সিস্টেম আসছে এবং এটা ইনকমপ্লিট, আমরা জানি যে হ্যাঁ মুখ ছিদ্র পায়ু ছিদ্র একটাই রয়েছে ইন কেস অফ প্লাটিহেলমিনথেসিস, বাকি অ্যাসেলমিনথেসিস থেকে এটা সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ পায়ু ছিদ্র মুখ ছিদ্র দুটো আলাদা। সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম নিয়ে যদি কথা বলি, তো সার্কুলেটরি সিস্টেম প্রথম আসে অ্যানিলিডাতে। ঠিক আছে। অ্যানিলিডা সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ক্লোজড, তার সঙ্গে কর্ডাটার হচ্ছে ক্লোজড। ওকে। রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম তার পরের স্টেপে আসবে, অর্থাৎ আর্থ্রোপোডা থেকে প্রথম রেসপিরেটরি সিস্টেম আসে, যেটা হতে পারে ফুলকার মাধ্যমে, সরি গিলস, হ্যাঁ, ফুলকার মাধ্যমে, বা কারো কারো ক্ষেত্রে ফুলকা না, ভুল বলছি। এদের ক্ষেত্রে সাধারণত ট্রাকিয়া থাকে, বা কিছু কিছু রয়েছে যাদের দেহ গহ্বরের মধ্যেও কিছু গ্র্যাভিটি থাকে, সেগুলোর মাধ্যমে এরা রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো যদি বলি, পরিফেরা হচ্ছে, আমরা জানি পরিফেরার শরীরে পুরো
পোরিফেরা পোর বিয়ারিং, অর্থাৎ এদের শরীরে ছিদ্র রয়েছে অনেকগুলো। আমরা জানি কিছু ছোট ছোট ছিদ্র রয়েছে, এগুলোকে আমরা অস্টিয়াম বলে থাকি, এবং একটা বড় ছিদ্র রয়েছে যেটা অস্কিউলাম, তাই তো। তো বডি উইথ পোর্স, দেহে অনেক একাধিক ছিদ্র বর্তমান, এবং ক্যানাল বা নালিকাও প্রচুর। তার সঙ্গে এদের শরীরে ওয়াটার ক্যানাল সিস্টেম দেখা যায়। নিউরোব্লাস্টের কাজগুলো, টিনোফোরাতে কমপ্লেট, যেগুলো লোকোমোশন বা চলনে সাহায্য করে। তার সঙ্গে এখানে বায়োলুমিনেসেন্স দেখেছিলাম আমরা। প্লাটিহেলমিনথেস ফ্ল্যাট বডি, হুক সাকার প্রেজেন্ট, এরা মেইনলি একটোকার্পাস হয়ে থাকে, সরি একটোপ্যারাসাইট হয়ে থাকে। অ্যাসালমিনথিস এরা সাধারণত গোল, অফেন ওম শেপ, তাই তো, অনেকটা ঠিক ক্রিমি আকৃতির এবং লম্বা আকৃতির হয়, ঠিক আছে। এবং আমরা জানি ফিমেল বডিটা একটু সাধারণত মেলের থেকে বেশি বড় হয়, এরকম টাইপ, আর মেলেটা ছোট এবং এরকম রাউন্ড। ওকে, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল বডির সেগমেন্ট রয়েছে ring এর মতো, যেটা বলে মেটামারিক সেগমেন্টেশন। ওকে, আর্থ্রোপোডার ক্ষেত্রে এক্সোস্কেলেটনস কাইটিন দিয়ে নির্মিত, এবং জয়েন্টের অ্যাপান্ডেজ বা সন্ধি পথ দেখা যায়, তাই তো। মোলাস্কা এক্সোস্কেলেটনটা ক্যালকেরিয়াস, ক্যালসিয়াম নির্মিত। তার সঙ্গে তিনটে পার্ট দেখা যায়, সেগুলো হচ্ছে হেড, মাস্কুলার হাম্প, ঠিক আছে। অ্যাকানোডার্মাটা বা কন্ডক্টকে এদের যদি দেখি, এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তার সঙ্গে আমরা জানি এদের লার্ভা গুলি পূর্ণাঙ্গের থেকে বেশি ডেভেলপ, তাই তো। তাই লার্ভাতে বাইলেটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্ব প্রতিসম দেখা যায়, কিন্তু পূর্ণাঙ্গেতে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। হেমিকর্ডাটা ওম লাইক, তার সঙ্গে প্রোবোসিস, কলার, ট্রাঙ্ক নামে তিনটে অংশ থাকে পুরো বডিতে, ঠিক আছে। এবং এদের শরীরে আরেকটা নোটোকর্ডের সদৃশ অঙ্গ থাকে, যেটাকে আমরা বলি স্টোমোকর্ড। আর লাস্টে কর্ডেটা। কর্ডেটা টোটাল পাঁচটা ফিচার বলেছিলাম: এক, নোটোকর্ড প্রেজেন্ট; দুই, ডরসাল হলো নার্ভ কর্ড থাকে; গিল স্লিট বা ফুলকা ছিদ্র প্রেজেন্ট। তার সঙ্গে আমরা দেখেছিলাম হার্ট যদি থাকে, সেই হার্টটা ভেন্ট্রাল পজিশনে হার্ট প্লেসড, অ্যান্ড পোস্ট অ্যানাল টেল, পায়ু ছিদ্রের পিছনের অংশ, এটা হচ্ছে পোস্ট অ্যানাল টেল, বা বলতে পারো যে অ্যানাসের পিছনে যে অংশটা, সেটা আলাদাভাবে লেজ হিসেবে গণ্য হয়, ঠিক আছে। এই পাঁচটা ফিচার। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। এবার এক্সারসাইজ অনুশীলনের যে কোশ্চেন গুলো আছে, প্রথম কোশ্চেনটা বলছে, what are the difficulties that you would face in classification of animals if common fundamental features are not taken in account? তুমি মনে করো কোন একটা, সব প্রাণীগুলোকে যদি শ্রেণীবিন্যাস করতে যাও, তো যদি আমরা ফান্ডামেন্টাল ফিচার, যেগুলো যেগুলো মৌলিক বৈশিষ্ট্যাবলী, সেগুলোকে যদি বিচার্য না করি, ঠিক আছে, তাহলে শ্রেণীবিন্যাসে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। তো আহ, এই টাইপের কোশ্চেন মোস্ট প্রবাবলি, ঠিক আছে, নিটে আসবে না, বাট ইন কেস অফ ইয়োর ভাইবা অর থিওরি পার্ট ইন বোর্ডস আসার চান্স রয়েছে, ঠিক আছে। তো আমরা জানি ফান্ডামেন্টাল ফিচার বা মৌলিক যে বৈশিষ্ট্যাবলী আমরা দেখেছিলাম, যেমন কি ছিল সেগুলো, যে কোষের সংগঠন স্তর, প্রতিসাম্যতা, দেহগহ্বর বা সিলোম প্রেজেন্ট আছে কিনা, কোষের স্তরগুলি কি কি, তাই তো, ভ্রূণ অবস্থায় কতগুলো স্তর থাকে, তারপর হচ্ছে খন্ডি ভবন, নোটোকর্টের প্রেজেন্ট। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কি করেছিল, একটা বেসিক প্রথমে বেস বানিয়ে দেয়। যেমন ডিফিকাল্টিস কি বলতে পারি, যে আমরা ইন্টার ডিপেন্ডেন্স বুঝতে পারছি না। যেমন এখানে আমাদের কাছে একটা আইডিয়া চলে আসছে, হ্যাঁ, প্রথমে অ্যাসিমেট্রি বা অপ্রতিসম প্রাণীরা, তারপর সেখান থেকে রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসম, সেখান থেকে দ্বিপার্শ্ব প্রতিসম, ধীরে ধীরে কিভাবে তারা ডেভেলপ হচ্ছে, একটা ইন্টার লিঙ্কেজ হয়ে যায়, ইন্টার ডিপেন্ডেন্স হয়ে যায়। তো আমরা সেটা লিখতে পারি যে ডিফিকাল্টিস কি কি ফেস করব। এক, তো আমরা এদের ইন্টার ডিপেন্ডেন্স বা লিখতে পারি যে বিভিন্ন পর্বগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় ও তাদের সম্পর্ক নির্ণয় ও সমন্বয় আমাদের অসুবিধা, মানে সমস্যা হতো, right? এটা একটা সমস্যা হতো। দেন নেক্সট সমস্যা এটা হতো যে যখন আমরা একটা কোনো স্পেসিস, নিউ স্পেসিস আইডেন্টিফাই করছি, সাপোজ যদি একটা নতুন কোনো প্রজাতির উৎপন্ন হয় বা নতুন কোনো প্রজাতি যদি আমরা আবিষ্কার করি,
তো সেই প্রজাতিটাকে আমরা কোন পর্বের অন্তর্ভুক্ত করবো? তো আমাদের কাছে কিছু বেসিক ফিচার থাকা উচিত, তাই তো, কিছু মৌলিক বৈশিষ্ট্যাবলী থাকা উচিত। আদার দেন ইন দ্যাট কেস আমি বুঝতে পারবো তাকে কোথায় রাখা উচিত। তো আমার কাছে যদি অলরেডি কিছু স্পেসিফিক ফিচার থাকে যে হ্যাঁ এর কাছে সিলোম আছে কিনা, বা এর নোটোকর্ড প্রেজেন্ট কিনা, তো আমি খন্ডীভবন আছে কিনা, সার্কুলেটরি সিস্টেমটা সংবহনতন্ত্র যদি আছে তো সেটা কিরকম, পরিপাক প্রণালী যদি আছে তো সেটি কিরকম, শ্বাস প্রশ্বাসের মাধ্যম কি, এই সমস্ত মৌলিক বৈশিষ্ট্যাবলী জানা থাকলে ইজিলি সেটাকে আমরা প্লেস করতে পারি। দেন হ্যাঁ এই দুটো ফিচার লিখলেই হয়। ওকে, তো হ্যাঁ এই কমন ফিচার ছাড়া কোনো একটা প্রজাতিকে আমরা আলাদা করতে পারবো না। তেমনি একটা তাহলে দুটো জিনিস মোস্ট কমন হয়ে গেল, যে একটা হচ্ছে আমরা এদের মধ্যে আন্তর পরস্পরিক সম্পর্ক নির্ণয় করতে অক্ষম। নতুন প্রজাতি আবিষ্কার হলে সেটাকে আহ শ্রেণীবিন্যাসে শ্রেণীবিন্যাসে এখানে একটা সমস্ত ত্রুটি হতো। ঠিক আছে, দেন আরেকটা বলতে পারি যে অভিযোজনে অনেক হেল্প করে আমাদের, তাই তো। ইন্টারলিঙ্কেজ যদি আমাদের জানা থাকে তাহলে অভিযোজনে অনেক হেল্প হয়। আমরা দেখতে পারি যে কিভাবে অভিযোজন হয়েছে, একটা ইভলিউশন আইডিয়া চলে আসে, তাই তো, কিভাবে অর্গানিজমটা ডেভেলপ হয়ে আলটিমেটলি নোটোকর্ডাটা উৎপন্ন হয়েছে, তার মধ্যে ভার্টিব্রা মোস্ট ডেভেলপ, রাইট। তো অভিযোজনের সম্পর্ক না বলতে পারি, ইফ ইউ হ্যাভ গিভেন আ স্পেসিমেন হোয়াট আর দ্য স্টেপস দ্যাট ইউ উড ফলো টু ক্লাসিফাই। আমি কোনো একটা অর্গানিজমকে ক্লাসিফাই করতে হলে আমি কি দেখবো? তো আমরা জানি, আমরা লেভেল অফ অর্গানাইজেশন আমরা কিছু স্টেপ পড়েছিলাম বা কিছু প্রথম শ্রেণীবিন্যাসে ভিত্তি পড়েছিলাম, তো আমরা এক বাই এক সেগুলোই দেখবো। প্রথম আমি কি করব? প্রথম আমি চেক করব, আমি ক্লাসিফাই করবো এর লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ সংগঠন স্তর, whether it is cellular, whether it is tissue level, organ level, organ system level। এটা কি কোষীয় স্তরের নাকি এর মধ্যে কলাতন্ত্র, কলা রয়েছে, অঙ্গ রয়েছে, অঙ্গতন্ত্র। তাহলে প্রথম স্টেপ হবে আমার লেভেল অফ অর্গানাইজেশন চেক করা। দেন সেকেন্ড আমি চেক করবো এর সিমেট্রি কি প্রেজেন্ট, কোন টাইপের প্রতিসাম্যতা শরীরে দেখা যাচ্ছে, অ্যাসিমেট্রিক্যাল নাকি রেডিয়াল নাকি বাইলেটারাল। ঠিক আছে, দেন সিমেট্রি পরে আমি দেখবো এইদার এর ভ্রূণ অবস্থায় কতগুলি স্তর থাকে, ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক। দেন নেক্সট ফিচার আমার হবে বডি ক্যাভিটি বা সিলোম প্রেজেন্ট কিনা, দেহ গহ্বর বা সিলোম উপস্থিত নাকি অনুপস্থিত। ঠিক আছে, বা সিউডোসিলোমও থাকতে পারে, সেটা দেখে নেবো। তারপরে আমি দেখবো সেগমেন্টেশন প্রেজেন্ট কিনা, সেগমেন্টেশন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এট দ্য এন্ড নোটোকর্ড আছে কি নেই। এই কয়েকটা বেসিক ফিচার আমার হবে প্রথম ক্লাসিফিকেশন স্টেপ। দেন তারপরে আমি ওর স্পেসিফিক ফিচার দেখবো, যে ওর মধ্যে কি নিডোব্লাস্ট আছে না, ওর মধ্যে পরিফেরা আছে নাকি ওয়াটার ক্যানাল সিস্টেম। বেসড অন দ্যাট আমি আলাদা আলাদা পর্বের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক আছে, বাট বেসিক যদি স্টেপ বলে তোমাদের বেসিক স্টেপ, তাহলে এই ছটাই আসবে। ঠিক আছে, হাউ ইউজফুল ইজ দ্য স্টাডি অফ নেচার অফ বডি ক্যাভিটি এন্ড সিলোম ইন দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল। তো এখানে আমরা এটা বলতে পারি যে প্রথমে বলছো সিলোম কি, সিলোম হচ্ছে দেহ ইরফান গহ্বর। ইরফান ইয়েস স্যার। hello ইয়েস স্যার। হ্যালো। Irfan, how many questions are remaining? Hi Irfan, how many questions are remaining? 13 questions। 13 13 questions are remaining. 13 1 3। Okay, so is it possible ki we can stretch the our lecture till 12 p.m? हाँ सर, हो जाएगा 12 तक। 12 तक हो जाएगा, right? हाँ, क्योंकि ये Okay. सब बस एक दो लाइन के क्वेश्चन है। हाँ Okay, nahi, but we want ki the lecture time should be at least 55 minutes to 1 hour, not less than that. 12 तक हो जाएगा सर, 12 से 12-10 तक हो जाएगा। अच्छा ठीक है, okay, thank you. ओके, तो नेक्स्ट थिंग इज कि যে বডি ক্যাভিটি বা সিলোম, যে দেহ গহ্বর রয়েছে, সেটা কিভাবে আমাদের শ্রেণীবিন্যাসে সাহায্য করছে, প্রাণী শ্রেণীবিন্যাসে কিভাবে সেটা সাহায্য করছে। তো সিলোম বা বডি ক্যাভিটি বলতে আমরা কি বুঝি, যে দেহ প্রাকার বা দেহ প্রাকার এবং তার সঙ্গে পৌষ্টিক নালীর এই প্রাকার, এই দুটির মাঝখানে যদি কোন রকম গহ্বর বা ক্যাভিটি প্রেজেন্ট থাকে সেটাকে আমরা বলি সিলম।
এবার এই সিলোমের কিছু স্পেসিফিক ফিচার রয়েছে, যেমন সিলোম মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়। এবার কিছু কিছু কেস রয়েছে যেখানে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম তিনটেই প্রেজেন্ট এবং কোন রকম সিলোম প্রেজেন্ট নেই। তাহলে সেই সমস্ত প্রাণীতে আমরা বলেছিলাম অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। কিছু ছিল যাদের ক্ষেত্রে মেসোডার্মরা ঠিকভাবে সজ্জিত নয়, মানে একটা ক্যাভিটি সম্পূর্ণ করতে পারেনি, বরং মেসোডার্মগুলি কিছু কিছু এরকম স্ক্যাটার্ড, ছড়িয়ে ছড়িয়ে ছিন্ন ভিন্ন ভিন্ন ভাবে অনেকগুলি ছোট ছোট পাউচ প্রকৃতির বা থলির মতো করে সজ্জিত, যেহেতু সম্পূর্ণরূপে যেহেতু এখানে সিলম তৈরি হয়নি, তো এটাকে সিউডো সিলম বা ছদ্ম সিলম হিসেবে গণ্য করা হয়। এবং লাস্ট কেস যেখানে কমপ্লিট একটা সিলম তৈরি হয়েছিল সেটা আমরা, এবার যদি সিলমকে ভালো করে লক্ষ্য করি, তো সিলম ইজ নাথিং বাট, সিলমকে যদি ভালো করে লক্ষ্য করতে, সিলম পুরো মেসোডার্মের থেকেই উৎপন্ন, তাই তো? অর্থাৎ মেসোডার্ম লেয়ার যে রয়েছে, মেসোডার্ম লেয়ার সিলমকে বাইরে থেকেও যেমন কভার করে, তেমনি সিলমকে ভিতর থেকেও কিন্তু মেসোডার্ম লেয়ারই কভার করছে। আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি, এই যে ভালো করে লক্ষ্য করে দেখি, সিলম লেয়ারটা ভিতর থেকেও যেমন মেসোডার্ম দিয়ে ঢাকা, দেখো এইদিকেও মেসোডার্ম রয়েছে, তেমনি এদিকে যেমন মেসোডার্ম রয়েছে তেমনি বাইরে থেকেও মেসোডার্ম অঞ্চলটি রয়েছে, অর্থাৎ মেসোডার্ম পুরো সিলমটাকে কভার করে রাখছে। এবার যদি সম্পূর্ণরূপে কভার না করতে পারে, সেই এই কেসগুলোতে আমরা কি বলি, এটাকে ছদ্ম সিলম বলে থাকি। ঠিক আছে? তো এখানে সিলোমের মাধ্যমে আমরা কি সাহায্য পাচ্ছি শ্রেণীবিন্যাসে, যে সিলোম আমাদেরকে এটা বুঝতে সাহায্য করছে বা এটা শ্রেণীবিন্যাস সাহায্য করছে যে কোনো একটা অর্গানিজম যখন আমরা তার ভ্রূণের স্তরগুলিকে ডিফাইন করে দিয়েছি যে এটা ত্রিস্তরীয় নাকি দ্বিস্তরীয়, তারপরে সেই অর্গানিজমটা কত বেশি কমপ্লেক্স, অর্থাৎ তাই তো সেই প্রাণীর জটিলতা, তাই তো, যে স্তরগুলি রয়েছে দ্বিস্তর বা ত্রিস্তরীয় স্তরগুলি জটিলতা নির্ণয়ে সাহায্য করে। তাহলে সেভাবে আমরা দেখতে পারি, প্রথমে আমরা সিলোমের ফিচারগুলো লিখে দিলাম, দেন সিলোমের বেসিক তিনটে কি ক্লাসিফিকেশন রয়েছে, অ্যাসিলোমেটা, ছদ্ম সিলম যুক্ত বা সিলোসিলোমেট, এবং সিলমবিহীন বা সিলম যুক্ত বা সিলোমেট, তাই তো? এবং এ আমাদের কিসে হেল্প করছে, যে ইট ডিফাইন্স টু, মানে টু ডিটারমাইন কমপ্লেক্সিটি, অর্থাৎ আমাদের প্রাণীদের যে জটিলতা, দেখতে পাই যে জটিলতা নির্ণয়ে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট ইজ ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার ডাইজেশন। আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক জায়গায় বলা হয়েছে যে হ্যাঁ ডাইজেশন বা পরিপাক অন্তর্নাল, ইন্টারনাল নাকি এক্সটার্নাল, অর্থাৎ কোষের ভিতর হচ্ছে নাকি কোষের বাইরে। তো কি কি জিনিস রয়েছে যেগুলো এই দুটোকে আলাদা করছে, সেগুলি হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার, কোষের ভিতরে কোষের বাইরে। তো ইন্টারসেলুলার মোস্টলি কোথায় হয়, যে সমস্ত অর্গানিজমে কোষীয় স্তরের সংগঠন স্তর দেখা যায়, অর্থাৎ কোষগুলি আলাদাভাবে সমন্বয় হয়ে কোনো কলা বা কোনো অঙ্গ তৈরি করেনি, যেখানে প্রত্যেকটা কোষ নিজেদের শ্রম বিভাগ করে নেবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোষ নিজের নিজের ক্ষেত্রে, প্রত্যেকটা কোষ নিজের জনন প্রক্রিয়া, নিজের পরিপাক, নিজের শ্বাস প্রশ্বাসে ধ্যান রাখে। তো ইন্টারসেলুলার লোয়ার অর্গানিজম গুলিতে, লোয়ার ক্লাস অর্গানিজমে এটা দেখা যায়, আর মাল্টি সেলুলার অর্গানিজমে মোস্ট প্রবলি এক্সট্রাসেলুলার সেলুলারাইজেশন দেখা যায়। এটা যদি বলি লোকেশন কোথায়, তাহলে এটা অকার্স ইন সেল, সেলের মধ্যে হয়। আর এর লোকেশন কোথায়, একটা ক্যাভিটিতে, যেটা আউটসাইড দ্য সেল। মোস্ট প্রবাবলি এটা একটা এলিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী হয়ে থাকে। ঠিক আছে, পরিপাক নালী। নেক্সট, এফিসিয়েন্সি বা সক্ষমতা বলি, তো এর এফিসিয়েন্সি বেশি, সরি লেস এফিসিয়েন্ট, এখানে হাইলি এফিসিয়েন্ট। অবশ্যই হায়ার অর্গানিজম হচ্ছে, তো এফিসিয়েন্সি অনেক বেশি। কারণ এটাকে বিভিন্ন, আমি দেখো তুমি ভালো করে দেখবে, দেখো একটা কোষের মধ্যে যদি হয়, তাহলে সেই কোষের মধ্যে উপস্থিত যে সমস্ত এনজাইম গুলো রয়েছে, সেই সমস্ত এনজাইম বা সেই সমস্ত উৎসেচকরাই কাজ করবে। কিন্তু যখন সেটা আউটসাইড দ্য সেল হচ্ছে, আউটসাইড দ্য সেল কোনো একটা ক্যাভিটিতে হচ্ছে, তখন বিভিন্ন এনজাইম, বিভিন্ন সেল থেকে আলাদা আলাদা এনজাইম এসে সেটার উপর অ্যাক্ট করতে পারে, তো এফিসিয়েন্সিটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তাই নেক্সট কোশ্চেন এটাই হবে যে উৎসেচক কতগুলি যুক্ত। তো এখানে অনেক কম সংখ্যক উৎসেচক ইনভলভ, আর এখানে অনেক বেশি সংখ্যক উৎসেচক involved। ঠিক আছে, উৎসেচক ব্যবহৃত হয়। ওকে, নেক্সট,
ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রকৃতির পরিস্ফুরণ, তাই তো? ডিরেক্ট, ইনডাইরেক্ট। ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট ডেভেলপমেন্ট বলতে আমি কি বুঝি। ডিরেক্ট ডেভেলপমেন্ট অর্থাৎ এদের যে এমব্রিও রয়েছে, এমব্রিও ডিরেক্টলি অ্যাডাল্টে কনভার্ট হয় উইদাউট এনি লার্ভাল স্টেজ, অর্থাৎ এমব্রিও ডিরেক্ট অ্যাডাল্টে কনভার্ট হচ্ছে। আর ইনডাইরেক্ট কি, এমব্রিও ডিরেক্টলি অ্যাডাল্টে কনভার্ট না হয়ে বরঞ্চ এমব্রিও প্রথমে লার্ভার দশার মাধ্যমে অ্যাডাল্টে পরিণত হয়। এটা হয়ে গেল। তাই এদের ক্ষেত্রে কোন রকম মেটামরফোসিস আমি দেখতে পাবো না। কিন্তু এদের ক্ষেত্রে যদি একটা লার্ভা স্টেজ আসছে, এমব্রিও থেকে লার্ভা, লার্ভা থেকে তারপর পূর্ণাঙ্গ, তো এদের ক্ষেত্রে মেটামরফোসিস প্রেজেন্ট, মেটামরফোসিস দেখা যায়। কোথায় প্রেজেন্ট থাকে? মোস্টলি দেখা যায় ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখা যায় ফিশ, মাছের ক্ষেত্রে, তাই তো? রেপটাইল, বার্ড, মানুষের ক্ষেত্রে, তাই তো? মানুষের কি ভ্রূণ থেকে কোনো লার্ভা দশা আসে না, ভ্রূণ থেকে সেটা ডাইরেক্ট পূর্ণাঙ্গে পরিণত হয়। আর ইনডাইরেক্ট পরোক্ষদের ক্ষেত্রে এখানে কি দেখা যায়, এটা মোস্ট প্রবাবলি বেশিরভাগ ভার্টিব্রেট, বেশিরভাগ, তাই তো? যার মধ্যে ইউরোকর্ডেটস, তাই তো, স্টোমাকর্ড আসবে, এবং তার সঙ্গে অ্যাম্ফিবিয়ান উভচর প্রাণীদের যদি আমি দেখি, উভচর প্রাণীদের আমরা দেখেছিলাম যে ব্যাং, এদের ক্ষেত্রে কিন্তু লার্ভা দশা উপস্থিত। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি এখানে হাইড্রা, আর্থন, হিউম্যান। এদের এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি ব্যাং, তাই তো, বাটারফ্লাই। ওকে, তুমি এখানে অ্যাম্ফিবিয়ান্স হয়ে গেল, তার সঙ্গে আর্থ্রোপোডও লিখতে পারি, কিছু আর্থ্রোপোডে দেখা যায়, এখানে অ্যানিলিডো ইনক্লুড করতে পারি। ঠিক হয়ে গেল প্রত্যক্ষ পরোক্ষ। নেক্সট, what is the peculiar feature that you find in parasitic platyhelminths? তো যখন আমি বলছি যে প্যারাসিটিক প্লাটিহেলমিনথেস অর্থাৎ পরজীবী, যদি আমি পরজীবী বলে তাকে ডিফাইন করছি, অর্থাৎ সে নিজের নিউট্রিশন তো নিজে পাচ্ছে না, অর্থাৎ সে যে শরীরের মধ্যে রয়েছে, যে হোস্ট রয়েছে, তাই তো, তার শরীর থেকে পুষ্টি গ্রহণ করবে। তার প্রথম এর শরীরে হুক সাকার প্রেজেন্ট, চোষক এবং হুক থাকে, হুক সাকার প্রেজেন্ট। ওকে, এবং এদের লেভেল অফ অর্গানাইজেশন, আমাদের অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। সেক্সেস আর নট সেপারেট, অর্থাৎ এদের যে লিঙ্গগুলি হয়, লিঙ্গগুলো বিভেদ, অর্থাৎ একই প্রাণী, সেটাই হচ্ছে। তুমি ভাবো না, যখন একটা প্রাণী পরজীবী হিসেবে বহন করছে, সে তখন চেষ্টা করবে যত কম পরিমাণে, কম এফোর্ট দেখা যায়, যাতে এনার্জি লস কম হবে, যাতে বেশি পরিমাণে বেশি খাটতে হবে না, তাই তো? তাই এদের ক্ষেত্রে পুংলিঙ্গ একটা প্রাণীর মধ্যে থাকে, যাতে নিষেকে কোনো রকম অসুবিধা না হয়, বংশ বিস্তারে কোনো রকম অসুবিধা না হয়। এটা মোস্ট প্রবলি হার্মাফ্রোডাইট হয় এরা, এরা বেশিরভাগ ক্ষেত্রে উভলিঙ্গ হয়ে থাকে। ঠিক আছে, দেন ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইনকমপ্লিট হয়ে থাকে, পরিপাকনালী ইনকমপ্লিট, যেখানে একটাই মাউথ এবং অ্যানাস একসঙ্গে থাকে। এক্সক্রিটরি সেল বা রেচন প্রক্রিয়ার জন্য কি রয়েছে? ফ্লেম সেল বা শিখাকোষ, শিখাকোষ। ঠিক আছে, অ্যান্ড হুক আমরা বলে দিয়েছি। দেন আর একটা জিনিস অ্যাড করতে পারি যে অনেক সময় যখন এরা কোনো একটা প্রাণীর শরীরের ভিতরে অবস্থান করছে, তো অবশ্যই সবসময় অক্সিজেন পাবে না, তাই তো? তাই এরা অ্যানারোবিক কন্ডিশন বা অবাধ তাই তো, যে সময় যখন অক্সিজেন বিহীন পরিবেশের জন্য এরা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছে, তাই তো? তাই অ্যানারোবিক কন্ডিশনেও রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম, অবাধ শ্বাসন। ঠিক আছে, what are the reasons that you can think of arthropods to the consider the largest group? আমি বলেছিলাম যে আর্থ্রোপড হচ্ছে লার্জেস্ট গ্রুপ, প্রাণী জগতের সব থেকে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপড, এবং এটা প্রায় 2/3, দুই তৃতীয়াংশ প্রাণী প্রাণী জগতের সেটা আর্থ্রোপডের মধ্যে। এই এমন স্পেসিফিক কোনো ফিচার রয়েছে, রাইট, যার জন্য এত বেশি আর্থ্রোপড পাওয়া যায়। তো সেগুলো কি কি? এক, যে এদের যে জয়েন্টেড লেগস থাকে বা সন্ধিপদ যেগুলো প্রেজেন্ট, এই জয়েন্টেড লেগস গুলো হওয়ার কারণে এরা অনেক বেশি
মোটাইল হয়ে থাকে। তাই বিভিন্ন রকম ফাংশন করতে সক্ষম, বিভিন্ন কাজে সহায়তা করে। তুমি দেখো না পিঁপড়ে কত রকম কাজ করতে সক্ষম, সে খাবার নিয়ে যেতে পারে, সে চলতে। তো যেহেতু জয়েন্টেড অ্যাপেন্ডেজ রয়েছে, তো এরা বিভিন্ন স্কিল্ড ফাংশন যেগুলোকে বলে, তাই তো হাইলি স্কিল্ড ফাংশন গুলো করতে সক্ষম। দুই, যে এদের শরীর কাইটিন নির্মিত এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কাল। ওকে। এবং যেহেতু এই শক্ত বহির আবরণের জন্য এদের শরীর থেকে কোন রকম ওয়াটার লস হওয়ার চান্স খুব কম, শরীর থেকে জলের লস খুব কম হয়। তো ইন দ্যাট কেস জল বেশিরভাগ ওয়াটার প্রিজার্ভ করে রাখছে। তো এটাও একটা কারণ হয় যে এরা অনেক হার্শ কন্ডিশনে, অনেক আহ অনুকূল কন্ডিশন, মানে যে কন্ডিশন গুলোতে বাকি কোনো অর্গানিজম লিভ করতে পারে না, এরা কিন্তু বেঁচে যেতে পারে এই সমস্ত কন্ডিশন গুলোতে। ঠিক আছে। দেন এদের শরীরের মধ্যে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ রেসপিরেটরি সিস্টেম এবং ডিফারেন্ট টাইপ অফ লোকোমোটরি সিস্টেম প্রেজেন্ট। সেন্সরি সিস্টেমের জন্য সেন্সরি স্টিঙ্গল আমরা দেখেছিলাম, কারো ক্ষেত্রে অ্যান্টিনা আছে, কারো শুঙ্গ রয়েছে, অনেক কিছু। তাই তো সেন্সরি সিস্টেম প্রেজেন্ট। হ্যাঁ, ওটাই নেক্সট পয়েন্ট, বা এটাকে আলাদা করে একটা পয়েন্টও বানাতে পারো, যে এদের ক্ষেত্রে অনেক ওয়েল ডেভেলপড সেন্সরি অ্যান্ড নার্ভাস সিস্টেম প্রেজেন্ট। এদের যে সেন্স করার ক্ষমতাটা সেটা অনেক বেশি। ঠিক আছে। নেক্সট ইজ ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য এমসিকিউ। আমরা জানি একাইনোডার্ম, আমরা অনেকবার বলেছিলাম। ওয়াটার ক্যানাল সিস্টেম কার ক্ষেত্রে? পরিফেরা। নেক্সট ইজ অল ভার্টিব্রেটস আর কর্ডেট বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। তুমি স্টেটমেন্টটাকে জাস্টিফাই করো। তো আমরা পড়েছি একটু আগে যে কর্ডেটার ক্ষেত্রে কর্ডাটাকে কর্ডাটা পর্বটিকে কিছু উপপর্বে ভাগ করা হয়েছে। ঠিক আছে। সেগুলো হচ্ছে, বল কর্ডাটা আমি কখন বলবো? যখন ওর মধ্যে নোটোকর্ড থাকবে, তারপর একটা ডর্সাল হলো, তাই তো, পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকবে, তাই তো, যুগ্ম স্নায়ু। তার দেন ভেন্ট্রাল হার্ট, অঙ্কদেশীয় হৃৎপিণ্ড, এবং তার সঙ্গে পোস্ট অ্যানালকেন, এই সমস্ত জিনিসগুলো থাকবে, এবং ফুলকা ছিদ্র প্রেজেন্ট। তখন সেটা কর্ডেটা বলা হয়। কিন্তু কর্ডেটার মধ্যে কিছু কর্ডেটা রয়েছে, যেমন দেখাচ্ছি আমি ছবি, এই যে অ্যাসিডিয়া, তাই তো, বা ব্রাঙ্কিওস্টোমা, অ্যাসিডিয়া সালবাডোলিওলাম, তাই তো। ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এদের আলাদা আলাদা জিনিস ছিল। যে এদের ক্ষেত্রে এই নোটোকর্ডটি, কারো ক্ষেত্রে হয়তো এটা লার্ভাল স্টেজে থাকে, বা শরীরের কোনো একটা স্পেসিফিক পার্টে ইস্যু থাকে লার্ভা দশা। আর কিছু কিছু রয়েছে ইউরোকর্ডাটার ক্ষেত্রে এটা। আর সেফালোকর্ডাটা বা যেগুলোতে থ্রু আউট দ্য লাইফ, গোটা শরীর জুড়েই নোটোকর্ড প্রেজেন্ট, এটা হচ্ছে সেফালোকর্ডাটা। কিন্তু ইউরোকর্ডাটা, যদি ভার্টিব্রেটা দেখি, তো ভার্টিব্রেটদের ক্ষেত্রে এই যে নোটোকর্ডটি রয়েছে, নোটোকর্ডটা পূর্ণাঙ্গদের ক্ষেত্রে এইদার এটা এটা মেরুদণ্ডে পরিণত হয়ে যায়, কিন্তু ভার্টিব্রেটদের ক্ষেত্রে এটা ভার্টিব্রাল কলামে কনভার্ট হয়। এবং এই ভার্টিব্রাল কলামটা হতে পারে এইদার কার্টিলেজ বা তরুণাস্থিতি নির্মিত বা বন্দি নির্মিত। তো বনি স্কেলেটন হতে পারে, কার্টিলেজিনাস হতে পারে। তাই আমরা বলতে পারি যে সমস্ত ভার্টিব্রেটরাই কিন্তু কর্ডাটা আছে, কারণ এদের মধ্যে নোটোকর্ড প্রেজেন্ট। কিন্তু সব কর্ডাটা গুলো, যাদের ক্ষেত্রে যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের ক্ষেত্রে তো ভার্টিব্রাল কলাম দিয়ে রিপ্লেস হচ্ছে না, ভার্টিব্রাল কলাম সেটাকে রিপ্লেস করছে না। তাহলে এইদের কেসে আমি বলতে পারি যে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। বোঝা গেছে আশা করি। হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য প্রেজেন্স অফ এয়ার ব্লাডার ইন দ্য প্রেসেস। আমি এখানে বলেছি, তো এয়ার ব্লাডার থাকে তো কি সাহায্য করে? এয়ার ব্লাডার প্লবতা বা বয়ান্সি প্রোভাইড করে, যেটা ফিশকে সিঙ্কিং এর হাত থেকে বাঁচায়, ডুবার হাত থেকে বাঁচায়। ঠিক আছে। বেশি সময় ধরে এরা জলের মধ্যে ডুবতে পারবে। ঠিক আছে। হোয়াট আর দ্য মডিফিকেশন? এয়ার ব্লাডার কিন্তু এর মধ্যে অ্যাবসেন্ট, কন্ডিকসিস এর মধ্যে। তার জন্য বেশি সময় ধরে জলে ডুবতে পারে না, এদের বারবার উপরে আসতে হয়, আবার শ্বাস নিয়ে আবার নিচে চলে যায়। হোয়াট আর দ্য মডিফিকেশন দ্যাট অবজার্ভড ইন বার্ড দ্যাট হেল্পস হিম টু ফ্লাই? কি কি রয়েছে? প্রথম তো এদের আইডেন্টিফাইং ফিচার যেটা, সেটা ছিল এদের শরীরে ফিদার থাকে বা পাখনা, যেটা শরীরকে হালকা করে রাখে। দুই, এদের অগ্রপদ বা ফোরলিম যেগুলো রয়েছে,
অগ্রপদগুলি ডানায় পরিণত হয়েছে, ডানায় রূপান্তরিত হয়েছে, যেটা উড়তে সাহায্য করে। 3, পশ্চাৎপদগুলো, পশ্চাৎপদটা কি হচ্ছে, পশ্চাৎপদের মধ্যে আঁশ থাকে, যেটা অনেক সময় অনেক জায়গায় ধরে রাখতে হয়। তো তো এটা উঠতে ঠিক সাহায্য করছে না, বাট সাপোর্ট হিসেবে এটাও বলতে পারো। দেন এদের নিউম্যাটিক বোন থাকে, নিউম্যাটিক বোন। নিউম্যাটিক বোন মানে কি, এই বোনগুলোর মধ্যে হাওয়া থাকে, ভিতরে বায়ু ভর্তি। তো যেহেতু হাওয়া থাকে, তাই এরা বোন শরীরকে কি করে, হালকা করে তোলে। ঠিক আছে। 5, অ্যাবসেন্স অফ ইউরিনারি, এদের শরীরে ইউরিনারি ব্লাডার অ্যাবসেন্ট। ইউরিনারি ব্লাডার যদি থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে এদের কি বলো, আলাদাভাবে জল সঞ্চিত হয়ে থাকবে না, তাই শরীরে এক্সট্রা কোন রকম ওয়েট গেইন হচ্ছে না। তাই তো আমরা জানি এরা এদের এই ইউরিন আর ফিসেস কে কনভার্ট করে দেয়, তাই তো ইউরিক অ্যাসিডে কনভার্ট করে দেয়, ইউরিক অ্যাসিড ফিসেস এর মাধ্যমে বেরিয়ে যায়, বায়ুনলীর মাধ্যমে। ঠিক আছে। আর বডির যদি গঠনটাও দেখি, বডি গঠনটা একটা স্ট্রিম লাইন প্রকৃতির হয়। ঠিক আছে, স্ট্রিম লাইন বডি, যেটা কম বাধা দেয় এবং বেশি সময় ধরে উঠতে সাহায্য করে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে কি কি বলতে পারি, পাখনা, ডানা, তার সঙ্গে শরীরের গঠন, তাই তো। তারপরে নিউম্যাটিক বোন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউরিনারি ব্লাডার, তার সঙ্গে তোমরা এয়ার ব্লাডার যেগুলো এক্সট্রা থাকে, ফুসফুসের সঙ্গে যুক্ত এয়ার ব্লাডার, এক্সট্রা এয়ার ব্লাডার প্রেজেন্ট, তাই তো। ফুসফুসের সঙ্গে লাংস কে সাপোর্ট করার জন্য এয়ার ব্লাডার প্রেজেন্ট, বেশি সময় ধরে হাওয়ায় ওড়ার জন্য। নেক্সট ইজ, could the number of eggs or young ones produced by oviparous viviparous mother be equal? এটা কি বোঝাচ্ছে, যে যখন, এখানে ভালো বলার চেষ্টা করি, অন্ডজ বা জরায়ু যে দুটো রয়েছে, যারা ডিম দেয় এবং যারা জরায়ু থেকে ইয়ং ওয়ান দের জন্ম দেয়, ঠিক আছে, দুজনই সমসংখ্যক ডিম বা অপত্যজীবী সৃষ্টি করতে পারে কি? দুজনে কি একই সংখ্যক অপত্য জন্ম করে, নাকি বেশি আলাদা? তো এটার পারফেক্ট অ্যান্সার সেরকম কিছু, but আমি বলতে পারি যে এটা ঠিক নয়, ইট ইজ নো, অ্যান্সার ইজ নো। এবার ওয়াই, কেন নয়? বিকজ তুমি গেস করে দেখো, অবভিয়াসলি যারা ডিম দেবে, নাম্বার অফ এগস, তাই তো, ডিমের সংখ্যা অবশ্যই অবশ্যই নাম্বার অফ জাইগোট বা নাম্বার অফ ফার্টিলাইজেশন, যেটা ইউটেরাসের মধ্যে হবে ইমপ্লান্ট, তার থেকে অনেক বেশি হবে, তাই তো। তাই এদের ক্ষেত্রে কি দেখো, এদের ক্ষেত্রে শরীরের মধ্যে ফার্টিলাইজেশন হতে হয়, আবার সেটাকে গিয়ে ইউটেরাসের মধ্যে ইমপ্লান্ট হতে হয়, সেটাকে সেখানে গ্রো করতে হয়। তো এর চান্স অনেক বেশি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভব রয়েছে। কিন্তু বাইরের মধ্যে হলে বেশি, অনেক সংখ্যক নাম্বার অফ এগ রয়েছে, আলাদা আলাদা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হলো, তো নাম্বার অফ এগ বেশি। এবার যখন এটা আছে, তো আরেকটা জিনিস কি, যদি এগ, যেহেতু দেখো এগ যেহেতু শরীরের বাইরে রয়েছে, তাই খুব বেশি চান্স রয়েছে যারা প্রেডেটর বা শিকারী রয়েছে, এই ডিমগুলোকে নষ্ট করতে পারে বা খেয়ে ফেলতে পারে, তাই তো। তো এইটা একটা কারণ থাকার কারণে এরা অনেক বেশি পরিমাণে এদেরকে এগ তৈরি করতে হয়, মোর এগস মাস্ট বি রিকোয়ারমেন্ট, তাই তো। তাই সেখানে ক্ষেত্রে মোর নাম্বার অফ প্রোজেনি বেশিরভাগ ক্ষেত্রে হয়, তাই দেখবে যারা ডিম দেয় অনেক বেশি পরিমাণ প্রোজেনি একসঙ্গে জন্ম দেয়, রাদার দেন যে সমস্ত ম্যামাল রয়েছে যারা ভিভিপেরাস বা যারা জরায়ু প্রাণী তাদের তুলনায়। ঠিক আছে। নেক্সট ইজ segmentation in the body is first observed in which? The answer is সেগমেন্টেশন বা খণ্ডীভবন। প্রথমে জিনিসটা বুঝি, যে খণ্ডীভবন অর্থাৎ হচ্ছে এদের শরীরের বিভিন্ন অংশকে অনেকগুলো খণ্ডে খণ্ডে ভাবে পাওয়া যায়, এটা। আর খণ্ডীভবন আরেকটা ফিচার ছিল, যে মনে কর আমি আহ বাইরের খণ্ড থেকে ভিতরে, মানে স্পেসিফিক কিছু ফিল হচ্ছে এই খণ্ডের মধ্যে, শরীরের অঙ্গগুলো যে রয়েছে, যে ইন্টারনাল অর্গানস গুলো রয়েছে, ইন্টারনাল অর্গানস গুলো সেই খণ্ড বা সেই সেগমেন্টের রেসপেক্টিভ প্রেজেন্ট। যেমন আমাদের শরীরে আমরা জানি যে কিছু রয়েছে নিউরাল সেগমেন্ট, ভার্টিব্রাল সেগমেন্টস, তাই তো। এই ভার্টিব্রাল সেগমেন্ট থেকে হাত আসে, এই ভার্টিব্রাল সেগমেন্ট থেকে পা। তো মানে
সরি ভাত পায়খানা না, মানে এই ভার্টিব্রাল সেগমেন্ট থেকে এই জিনিসগুলো ডেভেলপ হচ্ছে, এই ভার্টিব্রাল সেগমেন্ট থেকে এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ হয়, পরে সেগুলো ডিসেন্ড হচ্ছে। তো শরীরের মধ্যে অর্গ্যানেরও বা অঙ্গগুলির অবস্থানও কিন্তু কিছু খণ্ডের প্রেজেন্ট। বাইরে থেকে খণ্ড দেখলে না বলতে পারি যে ভিতরেও এই অর্গানে প্রেজেন্ট রয়েছে, তো এটা প্রেডিক্ট করা যায়। বাট ইন দ্যাট কেস যাদের ক্ষেত্রে খণ্ডী ভবন নেই তাদের ক্ষেত্রে বাইরে থেকে তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না অর্গানের পজিশনটা কি। ঠিক আছে, তো খণ্ডী ভবনের এইটা ফিচার থাকে। এবং খণ্ডী ভবন মোস্টলি দেখা যায় সব থেকে বেশি ভাবে এবং সব থেকে ক্লিয়ার ভাবে যদি দেখতে পাই, সেটা হচ্ছে অঙ্গুলিমাল প্রাণীদের ক্ষেত্রে বা অ্যানিলিডস এর ক্ষেত্রে। অ্যানিলিডস এর ক্ষেত্রে, কেঁচোদের ক্ষেত্রে যদি আমি দেখি, তো কেঁচোদের ক্ষেত্রে শরীরে আমরা কি দেখেছিলাম যে এদের শরীরে খণ্ডী ভবন প্রেজেন্ট, এবং সেটা অনেকগুলি ছোট ছোট খণ্ডে প্রেজেন্ট, তাই তো। এবং প্রত্যেকটা খণ্ড দেখে মনে হয় যে এই খণ্ডটা এই খণ্ডের রিপিটেশন, এই খণ্ডটি এই খণ্ডটা রিপিটেশন, এবং প্রত্যেকটা স্পেসিফিক খণ্ডকে একটা একটা অংশ বলতে পারি এবং সেটা মনে করে মাল্টিপল টাইমস রিপিট হয়েছে। তো এই যে প্রত্যেকটা অংশ সেটাকে বলা হয় মেটামার। আর এই টাইপের খণ্ডী ভবনের প্যাটার্নটাকে আমরা বলে থাকি মেটামারিক সেগমেন্টেশন। ঠিক আছে, অ্যান্সার হবে অ্যানেলিডা। ওকে, নেক্সট ইজ ম্যাচ দ্য ফলোইং। এখানে কিছু ফিচার দেওয়া রয়েছে, তোমাদেরকে সেগুলো প্যাটার্ন ম্যাচ করতে হবে। তো এখান থেকে আমার অনেকগুলো আইডেন্টিফাইং ফিচার ডিভাইস হয়ে যাবে। লেটস রিভাইজ। যেমন অপারকিউলাম, অ্যাজ ইউজুয়াল আমরা জানি অপারকিউলাম মানে হচ্ছে ফুলকার যে রয়েছে তার যে একটা আবরণ, ঠিক আছে, ফুলকা ছিদ্রের আবরণ। তো সেটা সবার কিন্তু প্রেজেন্ট নেই, যেটাকে বলি কানকো, তাই তো, অপারকিউলাম বা কানকো। কানকো রয়েছে অস্টিক থিসের, কন্ডিক থিসের ক্ষেত্রে কিন্তু ফুলকা অ্যাবসেন্ট। তো অপারকিউলাম অ্যান্সার হয়ে যাবে অস্টিক থিস। দ্যাট ইজ নাম্বার 7। প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া আমরা দেখেছিলাম যে অঙ্গুরিমাল প্রাণীদের মধ্যে যে সমস্ত অঙ্গুরিমাল প্রাণীগুলো জলের মধ্যে থাকে, জলজ অঙ্গুরিমাল, যেমন নেরেইস, তাই তো, তাদের ক্ষেত্রে কিছু, এটা দেখি এরকম কিছু প্যারালাল টাইপের দেখাই, এরকম এরকম type বলতে পারো। ঠিক আছে, কিছু অর্গান ছিল সেগুলোকে আমরা বলেছিলাম প্যারাপোডিয়া, অঙ্গুরিমাল প্রাণীদের ক্ষেত্রে প্রেজেন্ট ছিল, তাই তো। অঙ্গুরিমালের মধ্যে যে সমস্ত অঙ্গুরিমালগুলো জলের মধ্যে থাকে, এবং এর প্যারাপোডিয়ার কাজ কি, প্যারাপোডিয়া সাঁতারে সাহায্য করতো, তাই তো। If I'm right, yes. দেহের পার্শ্বীয় কিছু মানে আহ জল উপাঙ্গ, এরাও কিন্তু উপাঙ্গ মানে এরাও অ্যাপেন্ডেজ, তাই তো। যেমন আমাদের হাত রয়েছে, কারো শরীরে পাখনা রয়েছে, সেরকম এদেরও আলাদা করে উপাঙ্গ রয়েছে, সেটা হচ্ছে প্যারাপোডিয়া, এটা সাঁতারে সাহায্য করে এবং মোস্টলি নেরেইসের মধ্যেই দেখা যায়। তো এর অ্যান্সার অ্যানিলিডাতেই যাবে, রাইট। স্কেলস বা আঁশ। আঁশ কাদের প্রেজেন্ট আমরা জানি, এবার আঁশ দু টাইপের, আমরা অনেকগুলো টাইপের দেখেছিলাম, প্লাকয়েড, টিনয়েড, ঠিক আছে। বাট এখানে কোনো স্পেসিফিক ফিচার যেহেতু আমাদের করেনি, তো আমরা আঁশ হিসেবে মোস্ট যেটা নেবো সেটা আমরা জানি আঁশ সরীসৃপ প্রাণী, যে আমরা দেখেছিলাম যে সাপ বা গিরগিটি, এদের ক্ষেত্রে আঁশ রয়েছে এবং এদের মাঝে মাঝে খোলস ত্যাগও করে, পরিত্যাগও করে, তাই তো। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে কোনটা হয়ে যাবে, সরীসৃপ বা রেপ্টিলিয়া। কমপ্লেটস, কমপ্লেট কি ছিল? কমপ্লেট হচ্ছে শরীর, আমরা দেখেছিলাম যে টিনোফোরাদের ক্ষেত্রে অনেকগুলি চিরুনির মতো, প্রায় 8টার মতো, বুঝছো তো, 8টা এরকম চিরুনি টাইপের ছিল, এবং যার মধ্যে কি ছিল, যেগুলো কি করতো, লোকোমোশনে হেল্প করতো, লোকোমোশনে বা চলনে সাহায্য করতো, তাই তো। আহ কমপ্লেট কেন বলতাম, কারণ এদের গঠনটা অনেকটা চিরুনির মতো, চিরুনিতে যেমন খাস 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 থাকে, সেরকম এদের শরীরেও সিলিয়া যুক্ত অনেকগুলো কমপ্লেট 8টা সারি দেখা যেত, যেগুলো মোস্টলি চলনে সাহায্য করে। ঠিক আছে, তো কমপ্লেট প্রেজেন্ট হচ্ছে টিনোফোরা, প্রেজেন্ট টিনোফোরা, ডি। এটার আইডেন্টিফাইং ফিচারও বলতে পারো, ঠিক আছে। র্যাডুলা, ইয়েস, র্যাডুলা আমরা কোথায় দেখেছিলাম? র্যাডুলা ছিল মোলাস্ক বা যে কম্বোজ প্রাণীরা ছিল, কম্বোজ প্রাণীদের আমরা জানি শরীরে 3টে পার্ট ছিল, কি কি ছিল, মস্তক, মাংসল পদ, আর আন্তঃজন্ত্র খুঁজ বা ভিসেরাল হাম্প, তাই তো। মাংসল পদ ছিল একটা, আর ভিসেরাল হাম্প। এবার এদের যে মুখ গহ্বরটা যদি দেখি, মুখের গহ্বরটায় খাদ্য সংগ্রহণকারী একটা পাতের মতো, ঠিক আছে, রাস্পিং অর্গান ছিল, খাদ্য সংগ্রহণকারী অংশ, রাস্পিং অর্গান বলেছিলাম, পাতের মতো, ঠিক আছে। এই অর্গানটাকে বলা হয়ে থাকে র্যাডুলা। তাহলে কার মধ্যে প্রেজেন্ট, মোলাস্কা বা কম্বোজ প্রাণীদের ক্ষেত্রে র্যাডুলা প্রেজেন্ট, রাইট অ্যান্সার ইজ ই।
ওকে, নেক্সট ইজ হেয়ার। আমরা জানি লোম এবং তার সঙ্গে সঙ্গে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন্যগ্রন্থি, এই দুটো আইডেন্টিফাইং ফিচার ছিল ম্যামেলিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ এফ, স্তন্যপায়ী প্রাণী। কোয়ানোসাইট। কোয়ানোসাইট কি? কোয়ানোসাইট হচ্ছে পরিফেরাদের ক্ষেত্রে, যদি আমি দেখি পরিফেরার যে আমি বলেছিলাম পরিফেরাতে এক মিনিট। পরিফেরা আমি বলেছিলাম যে শরীরটা পুরো গড, শরীরটা যদি দেখি অনেকগুলো ছোট ছোট ছিদ্র রয়েছে, নালিকা টাইপের। তো ভিতরে যদি দেখি ভিতরে এরকম নালিকা টাইপের অনেক রয়েছে, তাই তো, এরকম ক্যানাল সিস্টেম তৈরি করেছে। তো এই যে ক্যানাল গুলো রয়েছে, এই ক্যানাল গুলো এবং সেন্ট্রাল ক্যানাল, ঠিক আছে, এইগুলো সেন্ট্রাল ক্যানাল গুলোতে এরা কি, এই নালিকা তন্ত্রগুলি কোয়ানোসাইট বা কলার কোষ নামক দিয়ে, ঠিক আছে, পুরো স্পঞ্জশীল বা নালিকা তন্ত্র যেগুলো রয়েছে সবগুলোকে আবৃত করে রাখে, বা কোয়ানোসাইট বা কলার সেল, কোয়ানোসাইট বা কলার সেল, সরি। তাহলে কোয়ানোসাইটের অ্যান্সারটা কোনটা হয়ে যাবে? পলিফেরা। জি। লাস্ট ইজ গিল স্লিট বা ফুলকা ছিদ্র। এবার আমরা জানি ফুলকা ছিদ্র সাইক্লোস্টোমা, কনডেক্সিস দুটোতেই প্রেজেন্ট, এবং সংখ্যা হিসেবে সাইক্লোস্টোমাতে আমি বলেছিলাম 6 to 15 পেয়ার অফ গিল স্লিট দেখা যায়, তাই তো, এটা একটা আইডেন্টিফাই ফিচার ছিল সাইক্লোস্টোমাতে। এবং কনডেক্সিসেও গিল স্লিট রয়েছে, সেখানে অপারকিউলাম অ্যাবসেন্ট, অপারকিউলাম অ্যাবসেন্ট। আর অস্টিকথিসদের ক্ষেত্রে গিল স্লিট রয়েছে, তার সঙ্গে অপারকিউলামও প্রেজেন্ট, কানকো যুক্ত। ঠিক আছে, দ্যাটস অল। কলাম হয়ে গেল। নেক্সট ইজ লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ মানুষের দেহে পরজীবী যেগুলো বসবাস করে এমন কিছু প্রাণীর একটা লিস্ট বানাও। ঠিক আছে, তো যদি এরকম একটা লিস্ট তুমি বলতে পারো সেগুলো কি কি। প্রথম যেটা আমাদের মাথায় আসে প্যারাসাইট বা পরজীবীর নাম শুনলে, সেটা হচ্ছে কৃমি, তাই তো। তো ফার্স্ট অ্যান্সার আসবে হুক ওয়ার্ম বা অ্যাঙ্কাইলোস্টোমা। দেন 2 নম্বর টিনিয়া বা টেপ ওয়ার্ম, যেটা ফিতা কৃমি। ঠিক আছে, 3 নম্বরে অ্যাসকেরিস বা গোল কৃমি, রাউন্ড ওয়ার্ম, তাই তো, গোল কৃমি, ফিতা কৃমি। ঠিক আছে, উশেরিয়া বা যেটাকে ফিলেরিয়াল ওম বলি, তাই তো, ফিলেরিয়াল। অ্যান্ড তার সঙ্গে লিভার ফ্লুককেও বলতে পারি ফ্যাসিওলা বা লিভার ফ্লুক, তাই তো, যকৃৎ কৃমি যেটা। এবং তার সঙ্গে আমরা আহ উকুন যেটা রয়েছে, উকুনকে অ্যাড করতে পারি, বাট ওর আইডিয়া যেহেতু আমরা ওর সাইন্টিফিক নেম সেরকম জানি না, তো সেটা না অ্যাড করে বেশি বেটার, রাইট। তো আমরা কি কি এখন অব্দি দেখলাম, সেগুলো ছিল হচ্ছে ফিতা কৃমি, গোল কৃমি, তাই তো, ফিতা কৃমি, গোল কৃমি, যকৃৎ কৃমি ফ্যাসিওলা, ফিলারিয়েলো, হুকওয়ার্ম, অ্যাঙ্কেলোস্টোমা। ঠিক আছে, এই সমস্ত এবার কিন্তু তোমাদের বলে কোনটা কোন পর্বের মধ্যে আসে। তো অ্যাঙ্কেলোস্টোমা আমরা জানি, অ্যাঙ্কেলোস্টোমা হচ্ছে রাউন্ড কৃমির মধ্যে আসে অ্যাঙ্কেলোস্টোমা, এটাও অ্যাসকেলমেন্থিস, উশের এরিয়া অ্যাসকেলমেন্থিস, গোল কৃমি অ্যাসকেলমেন্থিস। আর ব্লাডি এলিমেন্টসে কোনটা কোনটা আসবে, সেগুলো হচ্ছে ফিতা কৃমি বা টেপওয়ার্ম আর ফ্যাসিওলা। ঠিক আছে, দ্যাটস অল। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারে বেশি কিছু নেই, জাস্ট এই চ্যাপ্টার হচ্ছে যে অনেকটা ফার্স্ট আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো বুঝতে হবে, তারপরে যে চার্টটা রয়েছে যেখানে প্রতিসাম্যতা আর লেভেল সংগঠনের স্তর দেহবাড়ি এই সমস্ত জিনিসগুলো লেখা করেছে, সেটাকে যদি আমরা বুঝতে চাই, সেটা যদি নিজেদের মতো বানিয়ে নিতে পারি, তাহলে বেশ কয়েকটা ফিচার নিজে থেকে লেখা যায়। তারপরে যে সমস্ত ফিচার আইডেন্টিফাইং ফিচার, যেমন কার ওয়াটার ক্যানাল সিস্টেম রয়েছে, কার ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে, কার নিউরোব্লাস্ট প্রেজেন্ট বা কার কমপ্লিট রয়েছে, এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে। তো বেস্ট মেথড হচ্ছে ফ্ল্যাশ কার্ড টাইপের বানাও, যেখানে এরকম একটা ফ্ল্যাশ কার্ড বানিয়ে নিলাম, যে একদিকে আমি লিখে নিচ্ছি পরিফেরা, পরিফেরা আইডেন্টিফাইং ফিচার গুলো আমি লিখে দিলাম এখানে একদিকে, আর উল্টো দিকে আমি এক্সাম্পল গুলো লিখে নিলাম, বা নিমোনিক্স যেখান থেকে আমি মুখস্থ করেছি এরকম জিনিসগুলো লিখে দিলে, আর যখন ফ্রি আছো, যখন পড়াশোনা করছো, সেই টাইমে একটা ফ্ল্যাশ কার্ড উঠে নিয়ে দেখে নিলাম, বারবার এভাবে রিভাইজ করলে এক্সাম্পল গুলো মনে হবে। আর এখানে এক্সাম্পলের সঙ্গে যেমন সাইন্টিফিক নেম রয়েছে, তার সঙ্গে কমন নেমও রয়েছে, তো এটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় মনে রাখা। যত মাল্টিপল টাইমস ইউ উইল রিভাইজ ইট, ইউ উইল
remember. Okay, that's all. Thank you everyone. I hope সবার বুঝে বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপরে নিজে থেকে এনসিআরটা পুরো রিড করো, ঠিক আছে? এক্সাম্পল গুলোকে বারবার লিখে লিখে মনে রাখার চেষ্টা করি এবং তারপর অনুশীলন শুরু করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।